সেদিন বাইরে ছিল অমাবস্যা। এই নিকষ কালো অন্ধকার ভেঙে মাস্টার মশাই এক সরু পথ ধরে কবরস্থানের দিকে হাঁটতে শুরু করলেন। এখানেই তার স্ত্রীকে দাফন করা হয়েছে। চারিদিকে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। মাস্টার মশাই কবরস্থানের সামনে এসে থমকে গেলেন। তার স্ত্রীর কবরের সামনে এক বোরকা পরা মহিলা দাঁড়িয়ে আছে। তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন মহিলার কাছে। তিনি সামনে গিয়ে দেখতে পেলেন, এটা তো তার স্ত্রী আমেনা। মাস্টার মশাই ভয়ার্ত গলায় বললেন, এটা কি করে সম্ভব? তুমি কে? তুমি তো মৃত। মহিলা খুব দ্রুতই তার চেহারা বদলে ফেলে ভয়ঙ্কর এক রূপে বলে উঠল, আমি প্রেত। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভীষণ রকম ভালো আছেন, সুস্থ আছেন। অ্যান্ড রাইট নাও শুনছেন প্রেত। সাথে আছে আমি জেফরি খান এবং সাথে বলতে চাই যে প্রেতের কিন্তু আজকে 81তম এপিসোড প্রচার হতে চলেছে এবং নিশ্চয়ই জানেন যে প্রেতের 81তম এপিসোড কিন্তু খুবই খুবই চমৎকার একটা এপিসোড হতে চলেছে। কারণ আজকে কিন্তু ভয়ানক কাকতাড়ুয়ার যে স্টোরিটা আপনারা গতকাল শুনেছেন, আজকে কিন্তু সেই স্টোরিটার সর্বশেষ খণ্ড হতে চলেছে প্লে। এবং আজকের এপিসোডটা কিন্তু বেশ লম্বা, 1 ঘন্টার একটা এপিসোড। এবং আজকের এপিসোডে পুরো ঘটনাটা আপনারা শুনতে পারবেন যে কি হয়েছিল সেখানে। এবং আজকে মূলত ঘটনাটার শেষ অংশ আমরা শুনবো। এবং একই সাথে বলবো যে আমাদের মুশফিকুল হাসান নাদিম ভাই যা ঘটনা লিখেছেন, এটা আসলে বলাই বাহুল্য যে এরকম ঘটনা আমি আরও চাই যে মুশফিকুল হাসান নাদিম ভাই আপনি আমাকে আরও ঘটনা পাঠাবেন এবং আবদুল্লাহ ভাইয়ের মাধ্যমে পাঠাবেন, কোনো সমস্যা নেই। এবং আবদুল্লাহ ভাই আমাকে যথেষ্ট পরিমাণ দারুণ দারুণ সব ঘটনা দিচ্ছেন আলহামদুলিল্লাহ। এবং তিনি আমাদের অফিসিয়াল ডায়মন্ড স্টোরি টেলার ভৌতিক কথা। এবং রাইট নাও আমাদের সাথে প্রেতেও কিন্তু যুক্ত আছেন আলহামদুলিল্লাহ। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি কথা বাড়াবো না, আমরা কিন্তু ঘটনায় প্রবেশ করবো। ঘটনায় প্রবেশ করার আগে আবারও বলতে চাই যে আপনারা যদি চান যে প্রেতের ঘটনা পাঠাবেন তাহলে কিন্তু প্রেতের ঘটনা পাঠাতে পারেন। আমাদের একটা ইমেল আইডি আছে which is pretbyjeffreyKhan@gmail.com pretbyjeffreyKhan@gmail.com। ঠিক এই মেলে গিয়ে ঘটনা সেন্ড করে দেবেন, তাহলে বেসিক্যালি আর কিছুই করা লাগবে না। অবশ্যই ঘটনাটি ইউনিক এবং আগে কোথাও প্রচার হয়েছে এমন কোনো ঘটনা পাঠাবেন না। অবশ্যই কোনো রাইটারের কাছ থেকে যদি আপনারা গল্প পাঠান অবশ্যই রাইটারের নামটা মেনশন করে দেবেন এবং তার কাছ থেকে পারমিশন নিতে হবে। দ্যাটস ইট। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আর বেসিক্যালি আর কিছু বলার নেই। আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে ঘটনা সেন্ড করতে হবে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 0400930111। অ্যান্ড অবভিয়াসলি হোয়াটসঅ্যাপে যদি স্টোরি আপনারা শেয়ার করেন তাহলে অবশ্যই আপনাকে মেনশন করতে হবে যে আপনি প্রেতে ঘটনাটি পাঠাচ্ছেন প্রেতের ইউটিউব চ্যানেলে। দ্যাটস ইট। বিকজ আমার এই নাম্বারটা ভৌতিক কথার অফিসিয়াল নাম্বার হিসেবে ইউজ করা হয়, বাট আমি এখানেও শেয়ার করি যাতে মানুষ হোয়াটসঅ্যাপে ঘটনা সেন্ড করতে পারে। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। আর এছাড়া নিশ্চয়ই জানেন যে প্রেতের পাশাপাশি কিন্তু ভৌতিক কথা নামে একটা চ্যানেল আমি চালাই প্রতি রাতে, সেখানে শো যায় আলহামদুলিল্লাহ। এবং আপনারা চাইলে কিন্তু প্রেত শুনে আসতে পারেন, প্রেত বলছি ভৌতিক কথা শুনে আসতে পারেন এবং সেটার লিঙ্ক দেওয়া আছে আমাদের কমেন্টে। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি আর দেরি করবো না, সরাসরি প্রবেশ করবো আজকের ঘটনায়। এবং নিশ্চয়ই জানেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু আপনাদের সবচেয়ে পছন্দের ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করা হচ্ছে, বাট এটা সবসময় ইউজ করা হবে না, লং স্টোরিতে এটা ইউজ করা হবে। এবং আমাদের বেসিক যে ডিফল্ট যেটা অফিসিয়াল মিউজিক আছে সেটা অবশ্যই সবসময় ইউজ করা হবে এবং এটাও ইউজ করা হবে। আমরা ঘুরিয়ে পেঁচিয়ে 2 রকম ভাবে মিউজিক ইউজ করবো। আশা করছি আপনাদের দারুণ রকম এক ভালো লাগার অনুভূতি তৈরি হবে। সো চলে যাই সরাসরি ঘটনায়। ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। লিখেছেন, আসসালামু আলাইকুম প্রিয় জেফরি ভাই, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনি এবং সকল লিসেনার বন্ধুরা ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভীষণ ভালো আছি। আমি আব্দুল্লাহ, আমার বাসা খুলনা জেলার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের জাবসা গ্রামে। আজ ভয়ানক কাকতাড়ুয়া গল্পের দ্বিতীয় এবং শেষ খণ্ড নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি এই খণ্ডটি অনেক বেশি ভালো লাগবে আপনার। আজ গতকাল যেখানে শেষ করেছিলাম ঠিক সেখান থেকে শুরু করছি। ঘটনাটি আমি নিয়েছি মুশফিকুল হাসান নাদিম ভাইয়ের কাছ থেকে। চলেন তাহলে শুনে আসি তার মুখ থেকে পুরো ঘটনাটি।
চলে যায় ঘটনায়। তখন তুবা একটা হাসি দিয়ে বলল, কেন, যেভাবে আছে সেভাবে যাব। আমি যাব কারণ সেখানে যাওয়ার পর তোমার অনেক বিপদ হতে পারে, তাই আমি তোমার সাথে যাব। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি আমার সাথে যাবেন, তবে আমার চিন্তা করতে হবে না, আমার কোনো ক্ষতি হবে না। তা কখন যাবেন আপনি সেখানে? তখন তুবা বলল, কাল ফজরে আজানের সময় আমরা রওনা দিব। এখন তুমি তোমার কিছু কাজ গুছিয়ে নাও, তারপর শুয়ে পড়ো। আমাকে বিদায় জানিয়ে তুবা চলে যায়। আমি বাসায় ফিরে সকালের অপেক্ষা করতে থাকি। রাতে কোনো রকম একটা ঘুম দিয়ে ঠিক ফজরের আজানের সময় তাড়াহুড়ো করে বিছানা ত্যাগ করে উঠে পড়ি। ব্রাশ করতে করতে টিউবওয়েলের কাছে গিয়ে দেখি টিউবওয়েলের পানি নেই, তাই বাধ্য হয়ে পুকুরের দিকে যাই হাত মুখ ধুতে। চারিদিক থেকে ফজরের আজানের ধ্বনি যেন ভেসে আসছে। ভোরের মনোরম পরিবেশ প্রভাবটা যেন মনটাকে বেশ প্রফুল্ল করে তুলেছে। হাঁটতে হাঁটতে পুকুর পাড়ে গিয়ে হাজির হলাম। পুকুরের ওপার থেকে একজন লোক অজু করছে। আমিও তার দিকে একটু সাহস পেয়ে অজু করতে লাগলাম। আমার অজু শেষে লোকটা আমাকে তার কাছে ডাক দিল। পুকুরের বাউন্ডারিতে উঠে আমি লোকটার কাছে যেতে লাগি। আমার কাছে যেতে লোকটি সালাম দিয়ে বলল, এসো এসো, একসাথে নামাজ পড়ি। আমি তখন বললাম, হ্যাঁ চলুন। এই বলে লোকটি নামাজ পড়ার উদ্দেশ্যে যেতে লাগলাম। তার সাথে ভেতরে প্রবেশ করে দেখি সেটা কোনো কুঠির না, ছোট্ট একটা মসজিদ। তবে সেই ছোট্ট কুটিরের মতো মসজিদের ভেতরে প্রবেশ করে আমি যেন চমকে উঠলাম। সেখানে নামাজ পড়ছে তোমার বাবা, যে আমার হারিয়ে যাওয়া তাবিজটা ফিরিয়ে দিয়েছিল। আমি বুঝে গিয়েছিলাম যে আমি জিন্দের মসজিদে নামাজ পড়ছি। ছোট্ট কুটিরটা শুধু আমরা 4 জন ছিলাম, আমি, তোমার বাবা, সেই বৃদ্ধ লোকের সাথে আরো একজন সেখানে নামাজ পড়ছে। নামাজ শেষ হতেই আমি সকলকে বিদায় জানিয়ে মসজিদ থেকে বের হওয়ার জন্য প্রস্তুতি নিই। তখন তোমার বাবা আমাকে উদ্দেশ্য করে বলল, কেউ তোমার জন্য অপেক্ষা করছে, আল্লাহ তোমাদের সকল বিপদ থেকে রক্ষা করুক। আমি বুঝতে পারছিলাম যে কার কথা বলছে। আমি আর দেরি না করে বাসায় ফিরে প্রস্তুত হয়ে নেই। দাদাকে সবকিছু যেন খুলে বলে বিদায় জানিয়ে সে কদম গাছের দিকে ছুটে যায়। কদম গাছের কাছে পৌঁছে দেখি কালো বোরকা পরে, হিজাব আর মুখে কালো নেকাব বেঁধে দোলনার উপরে বসে আছে তুবা। অপূর্ব অপূর্ব সৌন্দর্য যেন ভেসে উঠেছে সেখানে। আমাকে দেখে একটা হাসি দিয়ে বলল, ভয় পেয়েছো বুঝি? আমি তখন বললাম, এখানে ভয়ের কি আছে? বিশ্বাস করো, তোমাকে তো অনেক সুন্দর লাগছে, এত সুন্দর আমি কখনো কল্পনাই করিনি। তখন তুবা বলল, আরে পাগল, আমি আমাকে দেখে ভয় পাওয়ার কথা বলছি না। আমার দাদু তোমায় নামাজ পড়তে জিন্দের মসজিদে নিয়ে গিয়েছিল, সেখানে কি ভয় পেয়েছো বুঝি? আমি তখন একটু হেসে দিয়ে বললাম, সেখানে তোমার বাবা ছিল, তাহলে ভয় পাবো কেন শুনি? তখন তুবা বলল, সেখানে শুধু আমার বাবা ছিল না, আমার দাদার চাচাও ছিল। আমি তখন বললাম, ও আচ্ছা, তাহলে আমি প্রতিদিনই নামাজ পড়বো। তুবা তখন এক ফালি হাসি দিয়ে বলল, তোমার সেই ইচ্ছাটা পূরণ হবে না, কারণ তারা তোমাকে প্রতিদিন দেখা দেবে না। আমি তখন বললাম, কেন প্রতিদিন, কেন দেখা দিবে না, বলো না। তুবা তখন বলল, কারণ আমরা জিন আর তুমি মানুষ। আর কথা না বাড়িয়ে চলো, না হলে অনেক দেরি হয়ে যাবে। আমি তোমাকে নিয়ে বেরিয়ে পড়লাম। এখান থেকে 4টা গ্রাম পেরিয়ে সেই হুজুরের বাসা। তাই আমরা একটা ভ্যানে উঠলাম নদীর তীরে যাওয়ার উদ্দেশ্যে। ভ্যানটা আমাদের নিয়ে রওনা হলো। ভ্যানটা অনেক অদ্ভুত রাস্তা দিয়ে যাচ্ছিল, যেখানে আমি আগে কখনো যাইনি। তাছাড়াও ভ্যানটাও প্রচন্ড গতিতে চলছিল। এই গতি কোনো সাধারণ ভ্যান চলার কথা নয়। আর আমি এসব কিছু ভাবলাম না। যেতে যেতে চুবাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, তোমার আব্বুকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি কোন ক্লাসে পড়ো, কিন্তু তোমার আব্বু বলল তুমি নাকি বুঝবা না। কেন বলো তো? তখন তুবা বলল, আমাদের তো আর তোমাদের মতো স্কুলে কলেজ নেই, আমরা সবাই একজন শিক্ষকের মাধ্যমে জ্ঞান লাভ করে। আমি তখন বললাম, আচ্ছা, তোমাদের গাছে থাকতে সমস্যা হয় না? আমার কথা শুনে তোমার হাসতে শুরু করলো আর বলল, পৃথিবীর সব জায়গায় তো তোমরা মানুষের দখল করে নিয়েছো, তাহলে আমরা কোথায় থাকি বলো? তাছাড়াও আমাদের আল্লাহ এভাবে সৃষ্টি করেছেন।
তোমার সাথে বিভিন্ন রকম কথায় মেতে গেলাম। তখন আমাদের একটা নদীর পাড়ে নিয়ে নামিয়ে দিল ভ্যান। আমি ভ্যানের ভাড়া দিতে যাব, তখন তুবা আমার হাত ধরে বসে পড়লো আর বলল, তুমি যাকে টাকা দিচ্ছ সে টাকা দিয়ে কি করবে শুনি? আমি তখন বললাম, তার ভাড়ার টাকা তো তাকে দিতেই হবে। তখন আবারও তুবা হেসে বলল, উনি মানুষ না যে তুমি ওনাকে ভাড়া দিচ্ছ, টাকাটা তোমার কাছে রেখে দাও। তোমার কথা শুনে আমি যেন চমকে গেলাম। উনি যে মানুষ না এটা আমি বুঝতেই পারিনি। তখন তুবা বলল, ওসব নিয়ে তোমার ভাবতে হবে না, চলো নৌকা পার হতে হবে। নদীর পাড়ে দাঁড়িয়ে আছে সেই নৌকা, তবে সেখানে কোনো মাছই নেই। তুবা বলল, চলো ওই নৌকাটাতে যাই, চলো। আমি তখন বললাম, কিন্তু ওখানে তো কোনো মাছই নেই, নৌকা কে চালাবে? তুবা তখন বলল, উফ, এত কথা বলা নিষেধ করেছিলাম না স্যার? আপনাকে যা বলছি তাই করুন না। আমি আর কথা না বাড়িয়ে নৌকায় বসলাম। আমার নৌকায় বসতে নৌকাটা একা একা চলতে শুরু করলো। তখন তুবা বলল, ভয় লাগছে নাকি তোমার? আমি বললাম, আরে না, কিসের ভয়? যেখানে তুমি আমার সাথে আছো সেখানে ভয় কিসের? হ্যাঁ। তুবা তখন বলল, নৌকা একটু সাবধানে থাকতে হবে, যে কোনো সময় বিপদ আসতে পারে, তবে ভয় নেই, এখানে শুধু আমি আর তুমি, আর কেউ নেই পাশে, বুঝছো? আমি তখন বললাম, কই, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। তুবা তখন বলল, তুমি দেখতে পাবে না, সে তোমায় দেখা দিবে না। ভোরের আবহাওয়া ভেঙে কেবল সকালের রোদ দেখাচ্ছে এবং চারিপাশ পরিবেশটা একদম যেন স্তব্ধ, কোনো লোকজন নেই। নৌকাটা ঠিক নদীর মাঝখানে পাড়ের দিকে বয়ে যাচ্ছে। হঠাৎ মনে হলো পানির নিচ থেকে কেউ নৌকাটাকে দোলাচ্ছে। নদীতে কোনো ঢেউ নেই, তবুও নৌকাটা একা একাই দুলছে। তখন তুবা বলল, নৌকাটাকে শক্ত করে ধরে রাখো, এখানেও চলে এসেছে ওই শয়তানটা, একটু দেখো না। তুবা ইশারা করে কাকে যেন একটা কথা বলল। তখনই আমি টের পেলাম নৌকা থেকে কেউ নদীতে লাফ দিল। এদিকে নৌকাটা এত জোরে দুলছিল যে কোনো সময় নৌকাটি উল্টে যেতে পারে। শক্ত করে নৌকাটি ধরে বসে রয়েছে আমি আর তুবা। কিছুক্ষণ সেভাবে থাকার পর হঠাৎ নদীর পানিতে রক্ত ভেসে উঠল। পুরো পানি লাল রঙে পরিণত হলো এবং নৌকাটা আবার আগের মতো স্থির হয়ে গেল। এমন সময় মনে হলো পানি থেকে কেউ নৌকার উপরে লাফ দিয়ে উঠল। সে হবে হয়তো যাকে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু সে আমাদের সাথেই আছে। তুবা তখন বলল, এখানে কোনো বিপদ নেই, তবে সামনের পথে আমাদের সতর্ক থাকতে হবে। সেই নদী পার হয়ে নৌকাটাকে ঘাটে দাঁড় করালো সেই অদৃশ্য জিন। তুবা আর আমি তাকে বিদায় জানিয়ে সামনের দিকে হাঁটতে লাগলাম। এখনো অনেক অনেক পথ বাকি। জঙ্গল পেরিয়ে আরো 2টি গ্রাম পরে তবে সেই হুজুরের সন্ধান। তবে এই পথের বাধা শেষ নেই, তাই চোখ কান খোলা রেখে সামনের দিকে এগোতে হবে। জঙ্গলের বিশাল পথটা হেঁটে পার করতে হবে। তুবা বলল, এই জঙ্গলটা সব থেকে বিপজ্জনক জায়গা, এখানে চিন্তির সবচেয়ে বড় আস্তানা। আমি তোমাকে বললাম, তাহলে আমরা এই পথ থেকে কেন যাচ্ছি? আমরা তো অন্য পথ দিয়েও যেতে পারি, তাই না? তখন তুবা বলে উঠল, আমাদের জন্য এই পথটাই ভালো। এতটুকু বলেই তুবার সামনের দিকে হাঁটতে শুরু করলো। সেই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি পরবর্তী গ্রামের উদ্দেশ্যে। তখনই দূর থেকে একজন বৃদ্ধ লোককে দেখতে পেলাম। সে লাঠি ভর করে দিয়ে আমাদের দিকে আসছে। তখন তুবা বলল, যাই হোক না কেন, তুমি বৃদ্ধ লোকটার দিকে তাকাবা না, তার কোনো কথায় সাড়া দিবা না, এমন একটা ভাব করবা যে তুমি দেখছোই না তাকে। সে বৃদ্ধ লোকটিও হাঁটতে হাঁটতে আমাদের কাছাকাছি চলে আসলো। তখন বৃদ্ধ লোকটি হঠাৎ করে জোরে জোরে কাঁদতে শুরু করলো, কিন্তু আমি বৃদ্ধ লোকটির দিকে যেন তাকালাম না। সেই লোকটি কাঁদতে কাঁদতে ঠিক আমার পাশে এসে হঠাৎ মাটিতে পড়ে গেল এবং আমাকে বলল তাকে ধরে উঠাতে। তখনই পাশ থেকে তুবা আমার হাতে চিমটি মারলো। আমি বুঝে গিয়েছিলাম তুবা আমাকে বৃদ্ধ লোকটির দিকে ধ্যান দিতে নিষেধ করছে। আমি আর বৃদ্ধ লোকটির দিকে না তাকিয়ে সোজা হাঁটতে থাকি। তখনই আবার পেছন থেকে বৃদ্ধ লোকটি অনেক জোরে জোরে চিৎকার করতে থাকে। আমার তখন লোকটির চিৎকার অনেক খারাপ লাগে, তাই আমি
পিছে দেখতেই যাব এমন সময় তুবা আবার আমার হাতটা ধরে বসে, কিন্তু কোনো কথা বলে না। আমি আর বৃদ্ধ লোকটির দিকে তাকালাম না, সোজা তুবার সাথে হাঁটতে থাকি। কিছুক্ষণের মধ্যে হঠাৎ সেই চিৎকারের আওয়াজটা যেন বন্ধ হয়ে যায় এবং তুবা আমাকে বলল, এবার তুমি পিছনে তাকিয়ে দেখতে পারো। তুবা বলা মাত্রই আমি পিছনে তাকিয়ে দেখি সেখানে কেউ নেই। তখন তুবা আমাকে বলল, এগুলো হচ্ছে মায়াজাল, ওই শয়তানরা মানুষদের এভাবে ক্ষতি করে। তবে বিপদ এখানে শেষ নয়, তাই তোমাকে এই বিপদে অনেক সাবধানে থাকতে হবে। জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে বিশাল একটা বট গাছের সামনে গিয়ে দাঁড়িয়ে আমাকে ইশারা করে পেছনে সরে যেতে বলল তুবা। আমি পিছনে সরা মাত্রই কাছ থেকে একটা আগুন দলা যেন নেমে আসলো তুবার সামনে স্থির হয়ে। তুবা বেশ কিছুক্ষণ ধরে তার সাথে কথা বলতে থাকে। আমি তখন পাশে থাকা একটা ছাতিম গাছের নিচে বিশ্রাম করতে থাকি। তখনই দূরে একটা গাছের দিকে চোখ পড়তে দেখি কেউ একজন সেই গাছটার আড়ালে লুকিয়ে লুকিয়ে আমায় দেখছে। আমি উঠে দাঁড়িয়ে ভালো করে খেয়াল করে দেখলাম যে গাছের আড়ালে দাঁড়িয়ে হাত ছানি দিয়ে আমায় তার দিকে ডাকছে। তোমার কথা মতো আমি সেদিকে আর খেয়াল করলাম না। এসব জিন দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম, তাই সবকিছুই যেন স্বাভাবিক মনে হতে লাগলো। তোমার আর তার কথা শেষ করে আমার কাছে ফিরে আসলো। আমাকে বলল, সামনের পথটা তোমার আমার আলাদা হয়ে যেতে হবে, কারণ সামনে পিশাচদের রাস্তা না। আমাদের সাথে তোমাকে দেখলে আরো বেশি সমস্যা হবে। সেখান থেকে তোমাকে অনেক সাবধানে যেতে হবে। যাই হোক না কেন ভুলেও পিছনে তাকাবে না। নিজের সবটুকু দিয়ে চেষ্টা চালিয়ে যাবে, হার ছাড়বে না, ঠিক আছে? সামনে হাঁটতে হাঁটতে একটা পুরনো ভাঙা বাড়ি দেখতে পাবে। আমি সেখানে তোমার জন্য অপেক্ষা করব। আমার বিশ্বাস তুমি সব বিপদ আপদ পার করে আসতে পারবে। তুবা আমাকে উৎসাহ দিয়ে কোথায় যেন উধাও হয়ে গেল। পুরো জঙ্গলে এখন আমি একা হাঁটতে শুরু করি। সেই পথের দিকে হাঁটতে হাঁটতে পৌঁছে যাই বট গাছের জঙ্গলে। যতদূর চোখ যায় শুধু বট গাছ আর বট গাছ। বট গাছগুলো দেখেই বুঝতে পেরেছিলাম এটাই জিনদের সেই আস্তানা। হাতে বাঁধা তাবিজটা খুলে হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরি এবং দোয়া পড়তে পড়তে ধীর পায়ে সে বট গাছগুলোর মাঝখান দিয়ে হাঁটতে শুরু করি। বট গাছের বাউন্ডারিতে পা রাখতেই হঠাৎ পুরো জঙ্গল প্রচন্ড বাতাস শুরু হয়। পুরো জঙ্গলে বিরাট বিরাট শব্দ যেন হতে লাগলো। আমার পুরো শরীর যেন ভার হয়ে আসলো, ঠিক যেমনটা জমির পাশে থাকা বাঁশঝাড়ে ঢোকার সময় হয়েছিল। তবে মনের মধ্যে সাহস জগিয়ে হাঁটা শুরু করি। সেই ভয়ানক জায়গা থেকে হঠাৎ আমার মনে হচ্ছিল আমার পেছনে কয়েকজন আমার সাথে হাঁটছে, তবে আর পেছে তাকালাম না। কিছুক্ষণ পর সেই হাঁটার শব্দটা হঠাৎ আরো জোরে জোরে হতে লাগলো, যেন মনে হচ্ছিল আমার পেছনে কোনো বিশাল একটা দানব হাঁটছে। হাতের মুঠোয় তাবিজটা আরো শক্ত করে ধরে রেখে হুজুরের শেখানো কিছু দোয়া পড়তে লাগলাম এবং সামনের দিকে এগোতে থাকি। জায়গাটাতে হাঁটতে প্রচন্ড কষ্ট হচ্ছিল, যেন মনে হচ্ছিল আমাকে কেউ টেনে টেনে ধরে নিয়ে যাচ্ছে। খানিকটা পথ হাঁটতে হাঁপিয়ে যায়, কিন্তু পেছনে হাঁটার শব্দ আস্তে আস্তে যেন বাড়তে থাকে। তবে এখনো অনেক পথ বাকি আছে, হাঁপিয়ে গেলে চলবে না, এই বলে সান্ত্বনা দিয়ে হাঁটতে থাকি। পুরো শরীরটাই যেন ধীরে ধীরে আরো বেশি ভার হয়ে আসছে, নিস্তব্ধ হয়ে যাচ্ছে, একদম যেন অসার হয়ে যাচ্ছে। হঠাৎ বিশ্রী মাছের পচা দুর্গন্ধে পেট যেন মরিয়ে আসে। এত জঘন্য গন্ধ হচ্ছে আমার বমি চলে আসে। সামনের দিকে যাওয়ার আর কোনো শক্তি হয় না। পানি পিপাসায় গলা যেন শুকিয়ে আসে। তখনই পাশ ছোট্ট একটা পুকুর পাড়ে চোখ চলে যায়। পানির পিপাসায় কাতর হয়ে সে পুকুরের পানি পান করার উদ্দেশ্যে সেখানে যায়। আচমকায় শরীরের সমস্ত শক্তি হারিয়ে ফেলি, তাই কোনো রকম কষ্ট করে পুকুরের পাশে গিয়ে বসে পড়ি। তবে পুকুরের পানি পর্যন্ত আর শরীরের শক্তি পায় না। এদিকে বিশ্রী গন্ধে আরো বেশি কাবু হয়ে যায়। শরীরের সবটুকু শক্তি দিয়ে পুকুরের পানির কাছাকাছি গিয়ে বসি। পুকুরের পানি ভালোই পরিষ্কার ছিল, তাই আর কিছু না ভেবে হাত দিয়ে পানটা উঠাতে যাই। পুকুরের মধ্যে হাত দেওয়ার সাথে যা হয় তার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। আমার হাত পুকুরের পানির সাথে স্পর্শ হতেই পুরো পুকুরটা যেন রক্তে লাল হয়ে গেল, একদম টকটকে লাল। সাথে সাথে আমি
পানি থেকে হাত উঠিয়ে নিই আর পুকুরের পানি আবারও আগের মতো হয়ে যায়। পিপাসায় এতটাই কাতর হয়ে গেছিলাম যে আবার পানিতে স্পর্শ করলাম, আর তার সাথে পুনরায় আবার পানি রক্তে পরিণত হলো। নিজের শরীরে এতটাই ক্লান্তি আর পানি পিপাসা যে মনে হচ্ছিল রক্ত খেয়ে ফেলি। পুকুর থেকে হাতের তালুতে করে সামান্য পরিমাণ রক্ত উঠাতে দেখলাম পুরো পানিটা আবার আগের মতো হয়ে গেছে। এটাও একটা ধোঁকা ছিল, যেটা আমি পানি না খেতে পারি সেটা দেরি হলো না। আর কিছু না ভেবে সঙ্গে সঙ্গে পানি পান করে নি। আশ্চর্যের বিষয়, আমি পানি পান করার সাথে সাথেই শরীরটা আবারও যেন সতেজতা ফিরে আসে। পুরো শরীর হালকা হয়ে যায়। নিজের মধ্যে একটা অদ্ভুত আলাদা এক অনুভূতি করতে থাকি। কেমন আছে পুকুরটাতে যার খেতে আমি অস্বাভাবিক হয়ে গেলাম। এখনো অনেক অনেক পথ বাকি আছে। এখানে বসে থাকলে চলবে না। সে বিশাল বিশাল বট গাছগুলোর মাঝখান থেকে দৌড়াতে শুরু করি। তবে এইবার আর পেছন থেকে হাঁটার শব্দ পাচ্ছি না। পুরো পরিবেশটাই যেন নিস্তব্ধ, একদম নিশ্চুপ এবং একদম যেন পিনপতন নিরাপত্তা। দৌড়াতে দৌড়াতে হঠাৎ পেছন থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ যেন শুনে সেখানে দাঁড়িয়ে যায়। পিছিয়ে তাকিয়ে দেখি বটগাছের উপরে বসে ছোট্ট একটা বাচ্চা হাতটি চাপাচ্ছে, আর তার পাশে আরো একটা বাচ্চা সেই ভাতটি নেওয়ার জন্য কান্না করছে। আমি সেটা দেখা মাত্রই আরো জোরে জোরে দৌড়াতে শুরু করি। তখনই পেছন থেকে কেউ আমার হাতটা ধরে দাঁড় করিয়ে দিল। পেছনে তাকিয়ে দেখি সেটা আর কেউ নয়, সেই ছোট বাচ্চাটা যেটা হাড্ডির জন্য কান্না করছিল। সাথে সাথে হাতে থাকা তাবিজটা সেই বাচ্চা পিশাচটার হাতে স্পর্শ করে। তখনই বাচ্চাটা জোরে জোরে একটা চিৎকার দিয়ে ওঠে। বাচ্চাটার চিৎকার পুরো জঙ্গলটা যেন কেঁপে উঠে। আবারও পুনরায় বিকট গর্জনে আওয়াজ শুরু হয়। জঙ্গলের মাটি কাঁপতে শুরু করে, যেন ভূমিকম্প শুরু হয়েছে। আমি আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না, মাটিতে বসে পড়লাম। হঠাৎ করে সেই বাচ্চাটাও উধাও হয়ে গেল। আমি আর কোনো রকম ভাবে উঠে দাঁড়াতে গেলাম, কিন্তু আমাকে কেউ ধাক্কা দিয়ে মেরে আবারও নিচে ফেলে দিল। নিচে পড়ে কোনো রকমে কাতরাতে কাতরাতে সোজা হয়ে যা দেখি তা দেখার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না আমি। আমার চারপাশে অসংখ্য পিশাচ আমাকে ঘিরে ধরেছে। পুরো জঙ্গলে সেখানে চোখ পড়ছে, সেখানে পিশাচ। চারিদিকে পিশাচে পিশাচে ভরে গিয়েছে। আমার দিকে এক ভয়ঙ্কর রাগের দৃষ্টিতে তাকিয়ে আছে সবাই। কি বিশ্রী তাদের চেহারা। সবার পা উল্টো দিকে, আর মাথাটা শরীরের তুলনায় বিশাল বড়। আমাকে উদ্দেশ্য করে সবগুলো পিশাচ যেন একসাথে বলতে শুরু করলো, তো অনেক সাহস, তাই না? অনেক সাহস। তুই আজ মরবি, তোকে আজ মরতে হবে। এসব বলে সে পিশাচগুলো ভয়ঙ্কর এক দৃষ্টিতে আমার দিকে এগোতে থাকে। ঠিক তখনই একটা আগুনের তলার মতো উড়ে আসে আমার সামনে, স্থির হলো। সে আগুনের তলাটা দেখে সব পিশাচগুলো যেন হাঁটু ভেঙে মাথা নিচু করে বসে পড়ল। আগুনের তাপের কারণে আমি পেছনে সরে গেলাম। সব পিশাচগুলো কিছুক্ষণ ভাবেই সেখানে ধীরে ধীরে উধাও হয়ে গেল, আর সে আগুনের তলাটাও যেদিক থেকে এসেছিল সেদিকেই চলে গেল। আর সেই ঘটনা পরিহার করে আমি আবার সামনের দিকে এগিয়ে যাই। কিছুক্ষণ হাঁটতে দূর থেকে একটা পুরনো ভাঙা বাড়ি চোখে পড়ে। হাঁপাতে হাঁপাতে সেই বাড়িটার দিকে হাঁটতে থাকি এবং জঙ্গলের ঘোর পেরিয়ে শান্ত পরিবেশটার মাঝে ভেসে আসছে এক সুকণ্ঠীয় গান। তবে গানটি কোনো ভাষায় গাওয়া হচ্ছিল তা আমি বুঝতে পারছিলাম না। পুরনো বাড়িটার পচা কাঠের দরজার সামনে দাঁড়িয়ে তুবা বলে ডাক দিলাম। তখন দরজার ওপাশ থেকে কোনো এক বয়স্ক মহিলার হাসির শব্দ ভেসে আসলো, আর তার সাথে সাথে সেই কাঠের দরজাটা খুলে গেল। তবে ভেতরে প্রবেশ করে আমি যেন হতভম্ব হয়ে গেলাম। এত ঘন জঙ্গলের মধ্যে এমন একটা পুরনো ভাঙা বাড়ির অন্তর্জা একদম যেন স্বাভাবিক বাড়ির মতো। পুরো বাড়িটা গোছানো গোছানো, এবং প্রথমের রুমে একটা চেয়ারের উপরে বসে আছে মধ্যবয়সী এক মহিলা। পুরো বাড়িতে প্রদীপের আলো জ্বলছে। সেই মহিলাকে উদ্দেশ্য করে বললাম, তুবা কোথায়? মহিলাটি আমার কথা শুনে জোরে জোরে হাসতে লাগলো। মহিলার হাসির শব্দে আর গানের শব্দের মতো এক না। গানটা যেন এক মহিলার কণ্ঠে, আর তা আমি বুঝতে পেরেছিলাম। তখন তুবা বলল, তুমি মনে হয় ভুলে গেছো আমি একটা পড়ি। আমি তখন বললাম, ও আচ্ছা, পড়ে যা ইচ্ছা করতে পারে তাই বুঝি?
তুবা তখন বলল, কখনোই না, আমরা আমরা তোমাদের মতো সংগ্রহ করি, সব খাবার সংগ্রহ করি। এখন আর কথা না পারি, চুপচাপ ভেতরে এসো, আমি খাবার বানিয়েছি, আসো আমার বন্ধুদের দিয়ে। আমি আর কথা না বাড়িয়ে বাড়িটার ভেতরে প্রবেশ করলাম। অপূর্ব এক ঝর্ণা, সেখানে গিয়ে হাত মুখ ধুয়ে নিয়ে বাড়ির বাইরে দাঁড়িয়ে পড়লাম। তখন তুবা বলল, বাইরে দাঁড়িয়ে আছো কেন, ভেতরে আসো। তোমার ডাকে আমি ভেতরে গেলাম। পুরো বাড়িটা সবকিছুই যেন ঝকঝক করছে। একটা টেবিলে বিভিন্ন রকমের খাবার সাজানো রয়েছে। আমি তখন তোমাকে বললাম, এসব কিছু আবার জাদু নাকি অন্য কিছু? তুবা হাসতে হাসতে বলল, এই সব কিছু আসল। আচ্ছা শোনো, তোমাকে আমি আসল আর মায়ার জিনিস চিনতে শিখাই। মায়ের কোনো জিনিস কোনো জায়গায় স্পষ্ট থাকে না, সেটা তোমার শরীরকে অর্ধেক বশ করে দেখানো হয়। আর আসল জিনিস তুমি সব কিছু স্বাভাবিকভাবে দেখতে পাবে। এখন বলো, তোমার কাছে কি মনে হচ্ছে? আমি তোমার কথায় হাসতে হাসতে টেবিলের চেয়ারে গিয়ে বসলাম আর বললাম, এই কথাটা আমার আগে বললে আমার এত ঝামেলা পোহাতে হতো না। তুবা তখন বলল, হ্যাঁ, তারপর তুমি আমাকেও চিনতে না। আমি তখন বললাম, আচ্ছা তুমি ওসব দোলনায় বসে থাকো কেন সবসময়, বলো তো? তুবা তখন বলল, এটা আমার ছোট্টবেলার অভ্যাস, আমার অনেক ভালো লাগে দোলনায় বসে থাকতে। আমি তখন বললাম, তোমার সাথে সারা দিন থেকেও যদি তোমাকে না চিনতে পারি, তাহলে দোলনায় বসে থাকলে ঠিকই চিনব। তুবা তখন বলল, ও আচ্ছা বুঝি, দেখা যাবে, এখন খাবার খেয়ে নাও। তখনকার মতো খাবার খেয়ে একটু বিশ্রাম করতে থাকি। তখনই আমার সামনে উপস্থিত হলো মধ্যবয়স্ক কয়েকজন লোক। আমাকে সালাম দিয়ে বলল, বাকিটা পথ আমরা আপনাদের সাথে যাব। তখন তুবা বলল, ওনারা হচ্ছে আমার বাবার বন্ধু, সামনের পথে আরো অনেক ভয়াবহ হবে, ওনারা আপনাদের সাহায্য করবেন। আমি তখন বললাম, আচ্ছা আমরা হুজুরের কাছে আছি, তাহলে এত বিপদ কেন হচ্ছে আমাদের? আমাদের সাথে ওই জিনদের কিসের শত্রুতা? আমরা তো আমাদের গ্রামকে ওই শয়তানের হাত থেকে রক্ষা করার জন্যই হুজুরের কাছে যাচ্ছি, তাহলে ওদের সমস্যা হচ্ছে কোথায়? আমার কথা শুনে সবাই নিশ্চুপ হয়ে গেল। কারো মুখ থেকে কোনো আওয়াজ যেন বের হচ্ছে না। সেখানে থাকা লোকগুলো মাথা নিচু হয়ে গেল। কিছুটা রহস্য আছে যা তুবা আমার থেকে লুকাচ্ছে। তুবা ইশারায় সে লোকদেরকে পাঠিয়ে দিল। পুরো বাড়িটার সব লাইট বন্ধ করে দিয়ে আমাকে একটা মোমবাতি জ্বালিয়ে টেবিলের ঠিক মাঝখানে রেখে আমার মুখোমুখি হয়ে বসলো তুবা। তোমার চেহারায় বিস্ময়ের স্পষ্ট ছাপ। কিছু তো একটা লুকাচ্ছে আমার থেকে। কিছুক্ষণ ধরে এক ধ্যানে তাকিয়ে আছে সেই মোমবাতির দিকে। ধ্যানে মগ্ন হয়ে গভীর মনোযোগ দিয়ে কি যেন ভাবছে সে। তখনই আমি হালকা নরম সুরে তোমা বলে ডাক দিতে তোমার ধ্যান ভেঙে কেঁপে উঠলো। একটু মিষ্টি স্বরে বললাম, কি হয়েছে তোমার? তখন তুবা একটা মুচকি হাসি দিয়ে বলল, আসলে তোমার কাছ থেকে অনেক বড় একটা বিষয় আমি লুকিয়েছি। এটা আমাদের জিনদের গোপন বিষয়, তাই এই বিষয়ে কোনো মানুষকে জানানো নিষেধ। আমি তোমার কথা যেন থমকে গেলাম। তাহলে আমরা কোনো হুজুরের কাছে যাচ্ছি না, তবে আমরা কোথায় যাচ্ছি? তোমার তখন বলল, আমরা জিনদের কোর্টে যাচ্ছি, জিনদের একটা বিচার সভায়, এবং এর মধ্যে তোমাকে নিয়ে আসার পেছনে একটা কারণ লুকিয়ে আছে। তবে সেটা জানলে হয়তো বা তুমি আমাকে বিশ্বাস করবে। আমি তখন বললাম, তুমি আমাকে সবকিছু খুলে বলো, আমি কখনোই তোমাকে ভুল বুঝবো না। তুবা তখন বলল, তোমাকে এখানে নিয়ে আসার মূল কারণ হচ্ছে আমাদের ক্ষমতা ফিরে পাওয়া। আমি তখন বললাম, হ্যাঁ সেটা তো আমি জানি, তোমাদের আর স্বাধীনতা তোমরা ফিরে পেতে আমাকে নিয়ে এসেছো, তবে এখানে মিথ্যাটা কোথায়? তুবা তখন বলল, আসলে আমি হচ্ছি পরীদের জগতের রাজকন্যা, যেটা আমি তোমাকে কখনো বলিনি। আমার বাবা পুরো জিন জগতের সরকার ছিল, আর আমার আম্মা ছিল পরী জগতের রানী। বছর খানেক আগের কথা, পশ্চিম অঞ্চলের একটা খারাপ জিন মানুষের ক্ষতি করায়, তার শাস্তির জন্য কোর্টে আমার বাবার বিচার জন্য ডাকা হয়। আমি আমাদের প্রাসাদের পিছনে দোলনায় দুলছিলাম। আমার আম্মা তখন প্রাসাদের ভেতরে ছিল। বাবা তার সেনাপতির সাথে কোর্টে চলে যায়। তবে সেই দিনটা ছিল বাবার রাজত্বের শেষ দিন। বাবা চলে যাওয়ার একটু পরে কয়েকজন জিন সেনারা এসে আমাদেরকে প্রাসাদে ঢুকে পড়ে। তবে তাদের উদ্দেশ্য ছিল আমাকে তুলে নিয়ে যাওয়া, কিন্তু আমাকে প্রাসাদে না পেয়ে আমার আম্মাকে বন্দি বানিয়ে নিয়ে যায় সেই জিন সেনারা। আমি তাদের পিছু যেতে দেয়, কিন্তু আমাকে দাসীরা যেতে দেয় না। আমার বাবা ততক্ষণে কোর্টে গিয়ে বিচার সভায় তার সিংহাসনে আসন গ্রহণ করেছে। আমার বাবার কাছে ছুটে যায়, কিন্তু লাভ হয়নি।
কারণ বিচার সবাই সঠিক বিচার না হওয়া পর্যন্ত সেখান থেকে বের হলে তার ক্ষমতা হারাতে হবে, আর নিয়ম অনুযায়ী সঠিক বিচার না করলেও তার সিংহাসন ছাড়তে হবে। তখন সেনাপতি আমার বাবার কানের কাছে কি বলে, যদি আপনার বিবিকে বাঁচাতে চান তাহলে সিংহাসন ছেড়ে দিন, আর নয়তো দোষীকে নির্দোষ বলে ছেড়ে দিন। আসলে এইসব কিছুর পিছনে সেনাপতির হাত ছিল। সেনাপতি আমার বাবার পুরনো বন্ধু, কিন্তু ও আমার বাবার কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য এমন ষড়যন্ত্রটা করেছিল। কিন্তু আমার বাবা এই পরিস্থিতি মোটেও সাহস হারাননি। বাবার কাছে সেই আসামি জিনটা তার সঠিক বিচার করে সেনাপতিকে বন্দি করার নির্দেশ দেয়। আসলে সেনাপতি এমনিতে অনেক বোকা ছিল, সে অনেকবার এমন বোকামি করেছে, কিন্তু তার কোনো ফল পায়নি। বন্ধু বলে আমার বাবা তার প্রতিবারই মাফ করে দিত। তাকে জিজ্ঞেস করে আমার আম্মা কোথায়, তখন সে বলে আদায় রাখতামা তাকে রাজত্বের লোভ দেখিয়ে এই কাজ করিয়েছে। রানী এখন কোথায় আছে তা শুধু আদায় রক্তময় জানে। আদায় রক্তমার কথা শুনে আমার বাবার চোখ বড় বড় হয়ে যায়। বাবার চোখে ভয়ের ছাপ ছিল, এবং ছাপ দেখে পুরো সেনাদল যেন থমকে গেল। এই প্রথম সময় আমার বাবার মধ্যে অবিশ্বাস্য এক ভয় দেখতে পেল। আমিও বাবার মধ্যে এই ভয় দেখে যেন হতভম্ব হয়ে গেলাম। কি এই আদায় রক্তমা, যার কথা শুনে বাবা থমকে গিয়েছিল? ঘটনা কি? কাউকে কিছু না বলে আমার বাবা বাড়িতে ফিরে আসে। মন মরা হয়ে এক থেমে তাকিয়ে একা জানালার বাইরে তাকিয়ে থাকে। আমি বাবার এমন অবস্থা দেখে নিজেকে ঠিক রাখতে পারি না। বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা কি আদায় রক্তমা, বলো না, আর আম্মাকে কেন বন্দি করে রেখেছে? তখন বাবা যা বলল তার শোনার জন্য একদম প্রস্তুত ছিলাম না। বাবা বলল, আদায় রক্তমা হচ্ছে তোমার খালা। এই পুরো রাজ্যটা রানী হতে চেয়েছিল সে, কিন্তু তোমার খালা আদায় রক্তমা ছিল একটা পিশাচ, আর তোমার নানু ছিল এই পিশাচ জগতের রানী। কোনো পিশাচকে ক্ষমতা দিবে না বলে তোমার নানু সায়রাকে, মানে তোমার আম্মাকে, জিনের জগতের রানী ঘোষণা করে, আর তোমার আম্মুর সাথে আমার বিয়ে হওয়ার পর আমাকে এখানে রাজা হিসেবে প্রাধান্য দেয় তোমার আম্মার সায়রা। তোমার নানু দুটাই মেয়ে ছিল, কিন্তু ভাগ্য খারাপ থাকায় আদায় রক্তমা পিশাচের রূপে জন্ম হয়, আর তার কিছুদিন পরেই তোমার নানা ইন্তিকাল করেন। ক্ষমতা আদায় রক্তমাকে না দেওয়ার ক্ষোভে ক্ষিপ্ত হয়ে তোমার নানুকে সে মেরে ফেলেছিল সে পিশাচ। তারপর পৃথিবীর সবচেয়ে বড় আদালত তাকে 20 বছরের সমুদ্র বন্দী করে রাখার নির্দেশ দিয়েছিল। আজ 20 বছর পূর্ণ হয়েছে। এখন আদায় রক্তমা মুক্ত হয়ে গেছে। ওই পিশাচ তোমাদের আম্মাকেও মেরে ফেলার আগে তার ক্ষমতা তুলে দিতে হবে। আমার বাবা ঠিক তাই করে, আদায় রক্তমার হাতে ক্ষমতাটা তুলে দেয়। আদায়া রক্তমা তার পিশাচ আর পিশাচ দল নিয়ে পুরো রাজ্য অত্যাচার শুরু করে, কিন্তু আমার আম্মা সায়রাকে মুক্ত করেনি, তাকেও সমুদ্রে বন্দি করে রেখেছে। এখন এই জিন রাজ্যে ওই পিশাচ শয়তানটা পিশাচের রাজ। আমরা ওদের সাথে যুদ্ধ ঘোষণা করব, কিন্তু অনেক নিরীহ প্রাণ যাবে, তাই আমরা অনেক বড় সিদ্ধান্ত নিয়েছি। আর তুমি এখন আমাদের একমাত্র সাহায্য করতে পারবে। আর তোমাকে যে হুজুরে তাবিজ দিয়েছে না, সেটা কোনো মানুষ নয়, সে হচ্ছে আমাদের মধ্যে সবচেয়ে বড় জাদুকর। যাই হোক, তোমাদের যখন যে জাদুকর প্রথম দেখেছিল তখন সে বলেছিল একমাত্র তুমি আমাদের রক্ষা করতে পারবে। আমরা নিজেদের মধ্যে একটা আশা খুঁজে পেয়েছিলাম। তবে তুমি যখন সেই বাদশারে গিয়েছিলে, তোমাকে কোনো ক্ষতি করতে পারেনি সেই শয়তানরা। তখন আমরা বুঝে গিয়েছিলাম একমাত্র তুমি এখন আমাদের ক্ষমতা ফিরিয়ে দিতে পারবে। আর সবাইকে সেই প্রমাণটা দেওয়ার জন্য তোমাকে এই জঙ্গলের শয়তানের আস্তানা থেকে একা আসতে বলেছিলাম, আর তুমি নিজের অজান্তে সেটা করে দেখিয়েছো। এখন তুমি আমাদের সাহায্য করতে পারবে, কারণ ওই পিশাচের কালো জাদু তোমার শরীরে কোনো ক্ষতি করতে পারবে না। তোমাদের গ্রামের লোকজন আমরাই হেফাজত করে রেখেছিলাম, আর আমাদের জাদুকর হুজুর। তোমার কাছ থেকে এই কথা শুনে আমি থমকে গেলাম। আমার সাথে এত বড় একটা ঘটনা ঘটে যাচ্ছে, তার আমি কিছুই স্বাভাবিকভাবে ভাবছি। যেভাবে হোক আমাকে তোমার সাহায্য করতেই হবে। তোমাকে বললাম, এখন আমার কি করতে হবে? আমি তোমাদের সবকিছু করতে রাজি আছি, সত্যি বলছি। তখন তোমা বলল, ওই পিশাচ আদায় রক্তমা আমার আম্মার আব্বাকে কালো জাদু করে যাচ্ছে। সামনের অমাবস্যার রাতে ওই পিশাচ শয়তান উপাস্য করে কালো জাদু করবে। তাই আমাদের সেই দিনই পিশাচ আদায় রক্তমার উপরে আক্রমণ করতে হবে, এবং এই কাজ শুধু তোমার আর আমাকেই করতে হবে। আমরা দুজনে ছাড়া আর কেউ এই কাজ করলে তার জীবন হারাতে হতে পারে।
তবে আমাদের দুজনে ওই পিশাচ বেশি ক্ষতি করতে পারবে না। ওকে ওকে শেষ করে দেওয়াটা এতটা সহজ হবে না। তোমার সব কথা শুনে আমি রাজি হয়ে গেলাম। আমাকে তোমার তাদের বিশাল প্রাসাদে নিয়ে গেল। সেই জাদুকর তার জাদুবিদ্যা শুরু করে দিল। অমাবস্যার রাতের 3 দিন আগে সে জাদুকর আমাকে বিশেষ শক্তি দিয়ে শক্তিশালী করবেন। অমাবস্যার রাতে আর মাত্র 5 দিন বাকি। ওদিকে পিশাচ আধার রক্তমা তার বিশাল শয়তান সৈনিক আর তার শক্তি উপাসনা শুরু করে দিয়েছে। এভাবে 1 দিন কেটে গেল, হাতে মাত্র আর 4 দিন বাকি। তবে তোমার বাবাও গুছিয়ে রাখছে এক বিশাল সৈন্য দল, যাতে শত্রুর মুখোমুখি হতে তার কোনো বাধা না আসে। কিছু ক্ষমতা পিশাচের হাতে দেওয়ার কাজটা সে খুব মুশকিল হয়ে দাঁড়িয়েছে। তবুও সবাই সবার শ্রেষ্ঠটা চেষ্টা করে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। কোনোভাবে যদি আমি আর তোমরা পরাজিত হই, তবে সে বিশাল সৈন্যদল আক্রমণ করে পিশাচকে হারাতে না পারলেও আমাকে হারিয়ে আসতে পারবে। তবে সবারই মনে বিশ্বাস আমি সফল হবই। এবং সবকিছুর আগে তোবা আম্মার সায়রা রানীকে মুক্ত করে নিয়ে আসতে হবে, না হলে ওই শয়তানের ওপর আক্রমণ করার সময় আধায় রক্তমার রানী সায়রাকে চিরকালের মতো বন্দি করে ফেলতে পারে। সেই রাতে জাদুকর তার শ্রেষ্ঠ বিদ্যা দিয়ে সায়রা রানীর মুক্তির উপায়ের জন্য সাধনা করতে শুরু করে। জাদুকর জাদুর কার্যক্রম শুরু করে দিয়েছে, আর আমি পাশের রুমে তার ডাকের জন্য অপেক্ষা করছি। মূলত আমাকে দিয়ে রানী সায়রা মুক্ত করার উপায় প্রকাশিত হবে। রুমের ভেতরে পায়চারা করছে। কিছুক্ষণ পরে আমার প্রয়োজনের পাশের রুম থেকে জাদুকর খবর পাঠালো। সাথে সাথে আমার রুম থেকে বের হয়ে যে রুমে জাদুর কাজ করছিলাম তার দরজার সামনে গিয়ে হাজির হলাম। তখন সে জিনটি আমাকে ডাকতে গিয়েছিল। সে বলল হাত মুঠ করে দরজায় 3 বার আঘাত করতে। আমি ঠিক তেমনটাই করলাম, আর সাথে সাথে রুমের দরজাটা খুলে গেল। রুমটা বিশাল আকারের, যা দেখে আমি ভীষণ চমকে গেলাম। ঠিক রুমের মাঝখানে বসে আছে জাদুকর, আর তার চারপাশে বৃত্তাকার দাও দাও করে যেন আগুন জ্বলছে। তবে আগুনটা এমনই জ্বলছে না, বিশেষ করে বেশ কয়েকটা কাকতাড়ুয়া গোল করে সাজিয়ে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আমি রুমে ঢুকতেই পেছন থেকে দরজা একাই বন্ধ হয়ে গেল এবং জাদুকর চোখ বন্ধ করে তার জাদুবিদ্যা পড়ে তার সামনে ফু দেয়। সাথে সাথে খানিকটা জায়গা আগুন নিভে জাদুকরের দিকে যাওয়ার পথ হয়ে যায়। সেই চিন্তার জাদুকর আমাকে ইশারা করে তার সামনে গিয়ে বসতে পারে। আমি অধীর পায়ে গিয়ে নিভানো কাকতাড়ুয়াকে ডিঙিয়ে বৃত্তের ভেতরে প্রবেশ করলাম। তবে আমি বৃত্তের ভেতরে ঢুকে সাথে সাথে আবারও দাও দাও করে আগুন জ্বলে উঠল। জাদুকরের দুইটা হাতের কিংবা পায়ের হাড় এবং সামনে কিছু শুকনো কাঠের উপরে একটা মানুষের মাথার কঙ্কাল রাখা। জাদুকর আমাকে ইশারা করে তার মুখোমুখি বসতে বলল। জাদুকরের পুরো শরীরটা কালো আর লাল কাপড় পেঁচানো, চেহারাটা বেশ অদ্ভুত। জিনদের এমন অদ্ভুত রূপ দেখতে আমার বেশ অভ্যস্ত হয়ে গেছি। তাই সেদিন আর ধ্যান না দিয়ে জাদুকরের জাদুর দিকে লক্ষ্য করলাম। কিছুক্ষণ পরপরই চোখ বন্ধ অবস্থায় তার শরীরটা কেঁপে উঠছে এবং তার সাথে সাথে সে হাড় দুটো নিয়ে সামনে থাকা মাথার কঙ্কালে আঘাত করছে। বেশ কিছুক্ষণ এমন করার পর হঠাৎ জোর দিয়ে একটা দম নিয়ে সেই শুকনো কাঠের উপরে রাখা মাথার কঙ্কালে ফু দিল। তার মুখ থেকে নীল ধোঁয়ার মতো বেরিয়ে সেই মাথার কঙ্কালের উপরে পড়তেই সে দাও দাও করে আগুন জ্বলে উঠল। তখনই আমি লক্ষ্য করলাম চারপাশে বৃত্তাকার সাজানো কাকতাড়ুয়া গায়ে ছেঁচানো এবং আগুন ঝরে ঝরে মতো করে পড়ছে। তবে আমার গায়ে কোনো প্রভাব যেন পড়ছে না। এদিকে জাদুকর চোখ বন্ধ করে হাতটি দুটো শক্ত করে চেপে ধরে কেঁপে কিছু একটা পড়ছে। প্রায় কিছুক্ষণ পর এমন পরিস্থিতি থাকার পর হঠাৎ জাদুকর জোরে একটা ফু দিয়ে সেই মাথার কঙ্কালে জ্বলে থাকা আগুনটাকে নিভিয়ে দিলেন এবং সাথে সাথে চারপাশটা আগুনে নিভে গেল এবং সে কাকতাড়ুয়াগুলো ছাইতে পরিণত হলো। পুরো পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাওয়ার পরে জাদুকর চোখ খুলল এবং হাঁটিটাকে দুটো পাশে রেখে দিল। তখনই জাদুর হাতে ইশারা করতেই সেখানে একটা পানি ভর্তি পাত্র হাজির হলো এবং আবার হাত দ্বারা ইশারা করে সে আয়নার সামনে হাজির করলো। তখন জাদুকর হাত মুঠ করে কিছু একটা পরে ফু দিল এবং হাতের মুঠো খুলতে তার হাতে একটা সবুজ রঙের শিশি চলে আসলো। আমার হাতে সেই শিশিটা দিয়ে পড়ল,
এটা দম বন্ধ করে এক নিঃশ্বাসে পান করো। আমি জাদুকরের হাত থেকে শিশিটা নিয়ে তার মুখ উঠিয়ে সাথে সাথে তার ভেতরে থাকা সবুজ পানি দম বন্ধ করে এক নিঃশ্বাসে পান করলাম। তবে আমি যে পান করলাম তা আমার মনে হলো না। তখন জাদুকর আমার 2 হাত এবং 2 হাতের সাথে স্পর্শ করে চোখ বন্ধ করে আবারও কিছু একটা পড়তে লাগলো। হঠাৎ আমার শরীরে আজব রকম শক্তি শুরু হয়ে গেল। তখনই জাদুকর বলল, শক্ত করে চোখ বন্ধ করো। আমিও শক্ত করে চোখ বন্ধ করে পাতাটা চেপে ধরলাম। চোখ বন্ধ করে কি সব যেন আজব আজব জিনিস দেখতে পেলাম। দেখি সমুদ্রের ভিতরে ঝিনুকের মধ্যে একজন মহিলা বসে আছে। আবার দেখছি এক ভয়ঙ্কর জায়গায় কয়েকজন আজব আজব লোক একটা কাচের পাত্রের পাশে দাঁড়িয়ে সেটা পাহারা দিচ্ছে। সেই কাচের পাত্রের মধ্যে পানি ভর্তি এবং ময়ূরের পাখার মতো কিছু একটা ভাসছে। বারবার শুধু 2টা জিনিস দেখতে থাকি, সমুদ্রের মধ্যে সে ঝিনুক আর কিছু পাহারা দিচ্ছে সে কাঁচের মাত্রে। হঠাৎ জাদুকর আমার হাত ছেড়ে দিল। আমি স্বপ্নের ঘোর থেকে যেন জেগে উঠলাম। তখন জাদুকর আমার সামনে থাকা একটা পানি ভর্তি পাত্রের উপরে তাকাতে বলল। আমি তখন পানির মধ্যে তাকিয়ে দেখি সেই ঝিনুকটাকে যার মধ্যে বসে আছে একজন মহিলা। তবে সেখানে সেই ঝিনুকটাকে ঘিরে ধরে রেখেছে কয়েকটা কালো ছায়া। অদ্ভুত বিষয় হচ্ছে সেই কালো ছায়াটাকে আমি চোখ বন্ধ করে স্বপ্নের ঘরে দেখিনি। তখন জাদুকর আমাকে জিজ্ঞেস করলো, পানির মধ্যে কি একই জিনিস দেখতে পাচ্ছ? তখন আমি বললাম, না, শুধু সমুদ্রের ঝিনুকটাকে দেখতে পাচ্ছি আর চারপাশে কয়েকটা কালো ছায়া ঘুরতে দেখা যাচ্ছে। তখন জাদুকর খানিকটা ভেবে মাথা নাড়িয়ে বলল, খুব কঠিন পারা, খুব কঠিন পারা। তখন জাদুকর সেই পানির পাত্রটা সরিয়ে আয়নায় আমার সামনে রেখে বলল, দেখো তো আয়নাতে কি দেখতে পাচ্ছ বলো। আমি আয়নার দিকে তাকিয়ে দেখি এখানে স্পষ্টভাবে সেই পানির ভেতরে গাছের পাত্রটি দেখা যাচ্ছে, যার মধ্যে ভাসছে ময়ূরের পাখার মতো কিছু একটা। আর তার পাশে সেটাকে ঘিরে পাহারা দিচ্ছে কিছু অদ্ভুত মানুষ। অবশ্য মানুষ বললে ভুল হবে, তারা হচ্ছে ভয়াবহ জিন। হঠাৎ লক্ষ্য করলাম সেই কাচের পাত্র ভেতরটা ময়ূরের পাখনাটা এবার সবুজ এবং একবার নীল রং ধারণ করছে। আর পাত্রের ভেতরের পানিটা কিছুক্ষণ পর পর লাল হয়ে যাচ্ছে, আবার আগের রূপে ফিরে আসছে। তখন জাদুকর আমাকে জিজ্ঞেস করলো, নাকি একই জিনিস দেখতে পাচ্ছ? তখন আমি বললাম, সেই কাঁচের পাত্রের ভেতরে ময়ূরের পাখনার মতো জিনিসটা একবার সবুজ হচ্ছে, একবার নীল হচ্ছে, আবার একটু পরে লাল রং ধারণ করছে। জিনদের জাদুকর এই কথাটা শুনে মুচকি হাসলো। সেই কোনো একটা সূত্র খুঁজে পেয়েছে। তখন জাদুকর আমাকে উদ্দেশ্য করে বলল, ওই পাত্রের মধ্যে যে জিনিসটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে সেই সমুদ্রের মধ্যে দেখা ঝিনুকের চাবি। আর ঝিনুকের মধ্যে মহিলাটাকে দেখতে পাচ্ছ তিনি হচ্ছেন আমাদের রানী সায়রা। আদায়া রক্তমাতাকে সমুদ্রের গভীরে ওই ঝিনুকের মধ্যে বন্দি করে রেখেছে এবং পাহারায় বেশ কঠোর ভাবে রেখেছে। তবে আমাদের কাছে সেটা কিছুই না। আমি তখন কৌতূহল বশত জিজ্ঞেস করলাম, তাহলে ওই কাচের পাত্রের ভেতরে ওই ময়ূরের পাখার মতো জিনিসটা নিল আর সবুজ রং, ঘটনাটা কি? আমি বুঝতে পারলাম না, এরকম হলো কেন? তখন জাদুকর বলল, যতদিন রানীর প্রাণ থাকবে ততদিন ওই জিনিসটার রং বদলে থাকবে। আর রানীর সায়রা যদি সেখানে মৃত্যুবরণ করে তবে সেটা বিবর্ণ হয়ে যাবে। জাদুকর আরো বলল, এখন আমাদের যত তাড়াতাড়ি সম্ভব রানীকে উদ্ধার করতে হবে। এই বলে জাদুকর সবাইকে সেখানে উপস্থিত হতে বললেন এবং আবার চোখ বন্ধ করে কাজ শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সেখানে তুবা আর তুবার বাবা সহ জিন আর পরীরা উপস্থিত হয়ে যায়। সবাই জাদুকরের মুখের দিকে তাকিয়ে তার বলল অপেক্ষা করছে। তারপর জাদুকর ধ্যান শেষ করে চোখ খুলে বলল, রানী সায়রার সন্ধান পাওয়া গেছে, সে একদম সুস্থ স্বাভাবিক আছে এবং আমাদের কাছে গোপন বার্তা পাঠিয়েছেন। জাদুকরের কথা শুনে সবাই যেন দম ফিরে পেল। তুবা বাবার মুখের দিকে বীরত্বের একটা হাসি ফুটে উঠেছে। বেশ সাহসের কণ্ঠে বলে উঠল, আদায় রক্তমার সময় শেষ। তুবার বাবা জিনদের রাজাকে বললেন, সেনাপতিদের তার সৈন্য নিয়ে পাঠিয়ে দাও। আর সেই সেনাপতিরা আর কেউ না, সে বৃদ্ধ যে রানী সায়রাকে বন্দি করেছে। আমি বেশ অবাক হয়ে গেলাম রাজার এমন উক্তি শুনে।
যে তাদের রাজ্যের কেড়ে নিয়ে যাচ্ছিল তাকে রানী সায়রা উদ্ধার করতে পাঠাতে বলে প্রফুল্ল মনে সেখান থেকে চলে যাচ্ছে। তখন তুবা আমার পাশে এসে বসে, আমার দিকে তাকিয়ে বলল, কি বাবার কথা শুনে খুব অবাক হলে বুঝি? আমি তাকে বললাম, আচ্ছা ওই সেনাপতি যদি আবার বেইমানি করে তখন? তখন তুমা বলে উঠল, আচ্ছা এত কিছু পরেও বাবা ওই সেনাপতির আবার দায়িত্ব কেন জানো? কারণ সেনাপতি অনেক বাহাদুর শক্তিশালী, আর ওই সেনাপতি কখনো নিজের বুদ্ধিতে কোনো কাজ করে না। আমার বাবা খুব ভালো করে জানে বাবার কোনো ক্ষতি করবে না। রাজা তো সবাই হতে চায়, আর ওর মনেও রাজা হওয়ার স্বপ্ন অনেক আগে থেকে দেখছিল। আদায় রক্তমা অনেক আগে থেকে দেখছিল, তবে এখন সেনাপতি আর ভুল বুঝতে পেরেছে, আর নিজের জীবন দিয়ে হলেও এখন আম্মাকে মুক্ত করে নিয়ে আসবে। তখনই সেনাপতি সেখানে উপস্থিত হয়ে গেল, জাদুকরের সামনে বসে পড়ল। আমাদের কি কি করতে হবে বলুন। তখন জাদুকর বলল, পশ্চিমের নুড়ি দ্বীপটা আছে না, ছোট্ট একটা কুটির আছে যার কোনো দরজা নেই, তবে তোমাকে দরজা বানিয়ে নিতে হবে। ভেতরে বিশেষ শক্তি সম্পন্ন কিছু জিন আছে, তাদের মেরে ফেলে সেই পাত্রটি তোমাকে তোমার কাছে নিয়ে আসতে হবে। এই বলে তাকে ছোট্ট একটা চাকর মতো বিষয়টা দিল এবং বলল, এটাই তোমাকে ওই কুটিরের দরজা বানাতে সাহায্য করবে। সকলকে বিদায় জানিয়ে সেনাপতির তার বিশেষ কিছু সৈন্য নিয়ে বেরিয়ে পড়ল পশ্চিমের নুড়ির দ্বীপে। এদিকে জাদুকরি তার পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুতি নিচ্ছে। কয়েকটা তরবারি তার সামনে রেখে চোখ বন্ধ করে জাদুবিদ্যা পড়ছে। একটু পরে কয়েকটা সুতো দিয়ে সেই তরবারির হাত নিতে বেঁধে দিল এবং সাথে সাথে তরবারিগুলো আগুনের মতো একটা জ্বলে উঠল। তখন তোবা বলল, এখানে আমাদের টাকাটা ঠিক হবে না, চলো আমরা বাইরে যাই। যেতে যেতে আমি তোমাকে জিজ্ঞেস করলাম, ওই ঝিনুকের পাশে থাকা ছায়াগুলোকে বিনাশ করা যাবে, আর ওগুলো তাহলে কালো জাদু, কোনো জিন না। বেশ কিছু সময় কেটে গেল এবং এতক্ষণে নিশ্চয়ই সেনাপতি সেখানে পৌঁছে গেছে। হঠাৎ প্রাসাদ থেকে জাদুকরের ডাক পড়লো, ছুটে গেলাম সেখানে। তখন জাদুকর আমাকে বলল, আমাদের সেনাপতি সেই কাচের পাত্রটা দখল করে নিয়ে আসছে, তবে আদায় রক্তমার কাছে এই খবর পৌঁছে গেছে। আদায় রক্তমা এখন কি করতে যাচ্ছে সেটা আমাদের জানা খুব প্রয়োজন। তোমাকে আবার শীতল পান করতে হবে, ঠিক আছে? এই বলে জাদুকর আমাকে আবার সবুজ শিশি দিয়ে বের করে দিলেন আর বললেন, এটা পান করো এক নিঃশ্বাসে। আমি শিশির মুখ খুলে শীতল পান করার সাথে সাথে জাদুকরের মতো হাতটা যেন স্পর্শ করলো এবং চোখ বন্ধ করতে বলল। আমি চোখ বন্ধ করলাম এবং স্বপ্নের ঘরে পৌঁছে গেলাম আর দেখলাম পুরাটা পিশাচ দল সে সমুদ্র ঝিনুকটার দিকে যাচ্ছে। আবার দেখছি কয়েকজন জাদুকর একসাথে বসা এবং তাদের সামনে তোমার বাবা এবং মায়ের ছবি রাখা, এবং সেই ছবি দুটো তারা শুয়ের মতো করে সরু কিছু একটা নিক্ষেপ করছে। তখনই জাদুকর আমার হাতটা ছেড়ে দিল। আমি স্বপ্নের ঘোর থেকে বেরিয়ে আসলাম। কিছুক্ষণ পরে সেই পাত্রটা নিয়ে সেনাপতির জাদুকরের সামনে হাজির হলো। জাদুকরের সেই পাত্রটা সামনে রেখে দুই হাত দিয়ে সেই পাত্রটা চেপে ধরে চোখ বন্ধ করে তার জাদু মন্ত্র পড়তে লাগলো। তখনই সেই কাঁচের পাত্র থেকে ময়ূরের পাখনার মতো জিনিসটা ধীরে ধীরে যেন একাই উপরে উঠে আসলো। জাদুকর সেই ময়ূর পাখনাটা লাল রুমাল দিয়ে পেঁচিয়ে সেনাদের হাতে দিলেন। তার সাথে তরবারিগুলো সেনাপতির হাতে দিয়ে তার কানে কানে কিছু একটা বললেন। তখন সেনাপতি জাদুকরকে বলল, আপনি চিন্তা করবেন না, আমাদের কাছে এই কাজ কিচ্ছু না। সেনাপতি জাদুকরকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়ল রানী সায়রাকে উদ্ধার করতে। জাদুকর আমাকে বলল, সময় এসে গেছে যুদ্ধের। আদায় রক্তমাকেও বেশ কঠোরভাবে প্রস্তুতি নিচ্ছে, তাই আমাদের সতর্ক হতে হবে এবং নিজেদেরকে শক্তিশালী করে তুলতে হবে। অমাবস্যার আর মাত্র 3 দিন বাকি। আমি প্রাসাদের রুমে বসে বিশ্রাম নিচ্ছিলাম। তখনই হঠাৎ বাইরে হইচইর আওয়াজ শোনা গেল। বাইরে ছুটে গিয়ে দেখি আদায় রক্তমা তার সৈন্যদের আক্রমণ দিয়ে পাঠিয়েছে। বাইরে বলছে বিশাল যুদ্ধ, কিন্তু পেরে ওঠেনি আদায় রক্তমার শয়তান সৈন্যদল। সকলকে শেষ করে দিয়ে দুজনকে বন্দী করে রাখে। রাজা তখন মুচকে হেসে বলে, জানতাম আদায় রক্তমা এখন বোকামিটা করবে, আর এটাই হবে ওদের পতনের প্রধান উৎস। কিছুক্ষণ পরে সবাইকে চমকে দিয়ে সেনাপতি রানী সায়রাকে নিয়ে আসলো। তোমার বাবা রানী সায়রাকে আলিঙ্গন করলো। রানীকে দেখে পুরো প্রাসাদ আনন্দে যেন শেষ নেই। এবার সময় আদায় রক্তমার উপরে আক্রমণ করার। সবার অপেক্ষা অমাবস্যার রাতের। ওদিকে আদায় রক্তমা তার বোকামির বিষয়টা ভালোভাবে বুঝে গেছে। তার সৈন্যদের থেকে আমার গোপন তথ্য জেনে যাব, সেটা আগে ভাবিনি। তবে আদায় রক্তমা
বেশ কঠোর পদক্ষেপ নিয়ে এগুচ্ছে। অবশেষে 3 দিনের সমাপ্তি হলো। আজ রাত অমাবস্যার রাত। জাদুকরের সাথে একজন জাদুকর মিলিত হলো। তারা দুজন সবকিছু প্রস্তুত করে রাতের অপেক্ষায় রইল। গত 3 দিন ধরে তারা তাদের বিশেষ পদক্ষেপ গ্রহণ করছে। আজ তা প্রকাশের দিন। ওদিকে তুবা বাবা তার শূন্যতল নিয়ে প্রস্তুত। আমিও রাতের জন্য গভীর অপেক্ষায় নিমগ্ন। সন্ধ্যার পর থেকে ডাক এলো জাদুকরের। গিয়ে দেখি সবাই সেখানে থেকে আগে থেকে প্রস্তুত। জাদুকর আমাকে তার সামনে গিয়ে বসতে বলল। আমাকে বলল, সেখানে অনেক অবাস্তব ঘটনা ঘটবে, কিন্তু তবে এখন কখনো কিছু দেখোনি, এতে কোনো রকম আতঙ্ক হবে না, ঠিক আছে? যা দেখবে কোনো ভয় পাবে না। আমি জানি তুমি কোনো কিছুতে ভয় পাবে না, তবে তোমাকে ভয় দেখানো আপ্রাণ চেষ্টা করবে। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ধোঁকা। শয়তানরা শুধু মানুষকে ধোঁকার মাধ্যমে হারাতে পারে, শক্তি দিয়ে কখনো হারাতে পারে না। তাই তুমি যা দেখবা তা বিশ্বাস করবা না। অবশেষে অমাবস্যার রাতে মুখোমুখি হলাম। রুমের মধ্যে একটা মাটির খাটিয়া বসানো। জাদুকর আমাকে সেই মাটির খাটিয়ার উপরে গিয়ে শুতে পড়ল। আমি খাটিয়ার উপরে শুয়ে আসি, আর দুজন জাদুকর আমার চারপাশে যেন ঘুরে ঘুরে একটা মঞ্চ পড়ছে আর বারবার আমার শরীরে ফু দিচ্ছে। কিছুক্ষণ পর আমার হাতে একটা লাল কাপড় বেঁধে দিল এবং সে মানুষের মাথার কঙ্কালটা আমার পাশে এসে এনে রাখলো। দুজনেই জাদুকরের হাতে 2টো করে হাড্ডি তারা গোল গোল করে ঘুরছে, আর হাড্ডিগুলোকে একবার আমার শরীরে স্পর্শ করছে, একবার সে কঙ্কালটাকে স্পর্শ করছে। তখনই আস্তে আস্তে আমার শরীর ছেড়ে দিতে লাগলো। আমি যেন কোনো এক ঘোরের মধ্যে হারিয়ে গেছি। তখনই শেষবারের মতো দেখলাম জাদুকর আমার শরীর সম্পূর্ণ সবুজ রঙের পানি ঢেলে দিল। তারপর আমার আর কিছুই যেন মনে নেই। চোখ খুলে দেখি আমি দাঁড়িয়ে আছি বিশাল এক মঞ্চের উপরে। গোল আকারের মঞ্চের চারিপাশে পিশাচ আর পিশাচরা আমাকে দেখে বিকট এক হাসি দিল, চিৎকার করছে, যেন মনে হচ্ছে সেখানে শয়তানদের এক বড় সমাবেশ তৈরি হয়েছে। কিন্তু মঞ্চটার উপরে আমি ছাড়া আর কেউ নেই। হঠাৎ সেখানে কিছু ধোঁয়ায় হারিয়ে গেল এবং সেই ধোঁয়ার কিছুই যেন দেখা যাচ্ছে না। এবং বেশ কিছুক্ষণ পর ধোঁয়া থাকার পর হঠাৎ সবকিছু স্বাভাবিক হয়ে গেল। তবে কিছুক্ষণ স্বাভাবিক হয়নি, বরং বিপদ আরো বেড়ে গেছে। আমি দাঁড়িয়ে আছি আদায় রক্তমার সিংহাসনের সামনে। বিশ্রী আর বিকট চেহারার কয়েকটা জিন আমাকে ধরে দিয়েছে। তখন সিংহাসন থেকে আদায় রক্তমা বলে উঠল, তুই এখানে এসে মোটো ভালো করিসনি, এখান থেকে চলে যা, তোরই ভালো হবে। আমি তখন বললাম, আমি যাবো, তবে তোকে মেরে এখান থেকে যাবো। এই বলে জাদুকরের কথা মতো 3টা টানি দিলাম। সাথে সাথে আমার সাথে জাদুকরের সেই জাদুকরের তরবারিটা চলে আসলো। আমার হাতে তরবারিটা দেখে সেই বিশ্রী জিনগুলো পিছে সরে গেল। তখনই আদার রক্তমা সিংহাসন ছেড়ে উঠে আমার দিকে আসলো। আমার সামনে দাঁড়িয়ে বলল, ওই তরবারিটা আমার কোনো ক্ষতি করতে পারবে না। তখনই সেখানে তোমার আগমন ঘটলো। হাতে একটি অস্ত্র নিয়ে আমার দিকে এগিয়ে আসলো এবং দাঁড়ালো। তোমাকে দেখে আদার রক্তমার চোখ যেন বড় বড় হয়ে গেল। তোমার হাতে সে অস্ত্রটা এবং অস্ত্রটা থেকে সে পিছনে সরে গেল এবং তার সাথে সাথে সে আবারও ধোঁয়ায় সবকিছু ঢেকে গেল। তখন পাশ থেকে তুবা আমার হাতটা ধরে বলল, কোনো কিছুতে ধ্যান দিবা না। এটা বলতে সেখান থেকে সবকিছু যেন পাল্টে গেল। ধোয়ার মতো দেখি আমার সামনে বাঁধা অবস্থায় আমার দাদা আর চাচা একটা রুমের মধ্যে বাঁধা অবস্থায় ছটফট করছে। এদিকে তুবা আমার পাশে নেই। দাদা চিৎকার করে আমাকে তার কাছে ডাকছে। এটা দেখে আমি কিছু সময়ের জন্য থমকে গেলাম। চাচার পুরো শরীরটা যেন রক্ত ঝরছে। হঠাৎ পেছন থেকে ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ আসতে লাগলো। পেছনে তাকিয়ে দেখি ছোট্ট একটা বাচ্চা উল্টো হয়ে ঝুলে রাখাছে এবং বাচ্চাটি কান্না করছে। তখনই আমি টের পেলাম আমার শরীরটা কেমন যেন বশ হয়ে আসছে। হঠাৎ মনে পড়লো তোমার কথা। তুবা আমাকে বলেছিল যে যখন কোনো মায়ার জিনিস দেখানো হবে তখন শরীর বশ করে দেখানো হয়। আমি ভালোভাবে বুঝে গিয়েছিলাম আমাকে এগুলো মায়া দেখানো হচ্ছে, আর কিছুই নয়। আমি পরাজিত হওয়ার জন্য ধোঁকা খেয়ে যাচ্ছিলাম। ওদিকে ধ্যান না দিয়ে দরজার বাইরে বেরিয়ে গেলাম। চারপাশটা আবারও ধোঁয়ায় পরিণত হলো। ধোঁয়ায় কোনো মতে দেখি আমি দাঁড়িয়ে আছি কয়েকজন জাদুকরের মাঝখানে। আমার পাশে দাঁড়িয়ে আছে তুবা। জাদুকরের রাগান্বিত চোখ দেখে আমার দিকে তাকিয়ে আছে। তখন তুবা বলে উঠল, যুদ্ধের সময় চলে এসেছে, তোমরা তৈরি হয়ে নাও।
তখন সেই জাদুকর উঠে দাঁড়ালো এবং আমি আমার তরবারিটা নিয়ে প্রস্তুত হয়ে গেলাম। সেই জাদুকর তাদের হাতে থাকা ঠুলি উঠিয়ে আমার দিকে ছুড়ে মারলো, আর সাথে সাথে আমার শরীর কাঁটার মতো ছুটতে লাগলো, যেন কেউ আমার শরীরে কাঁটা ঢোকাচ্ছে। সেই জাদুকর আবার হাতে থেকে পানি নিয়ে আমার দিকে ছিটিয়ে মারলো। আমার শরীরে কারেন্টের ঝটকা হতে লাগলো। ওদিকে তুবা যন্ত্রণা সেখানে বসে পড়লো এবং জাদুকররা আস্তে আস্তে আমাদের দিকে আসতে থাকে। তখনই কোনো রকম শক্তি নিয়ে উঠে তরবারি দিয়ে একটা জাদুকরের শক্তি দিয়ে মাথাটা আলাদা করে দিলাম। সাথে সাথে সেই জাদুকরটা অদৃশ্য হয়ে গেল। এবার তুবা উঠে দাঁড়ালো তার শরীর দিয়ে এবং জাদুকররা আমাদের দিকে কিছুটা ছুড়ে মারার আগে এক এক করে সবাইকে শেষ করে দিলাম। তখন পাশে তোমার বাবার মার ছবি দেখতে পেলাম, যার মাধ্যমে কালো জাদু করা হয়েছিল। সাথে সাথে তুবা সেই ছবি দুটোকে ভাঙে নষ্ট করে ফেললো। তখনই বিকট ঘর্ষণ করে উঠলো এবং সে পরিস্থিতি হলো এবং পিশাচ আধা রক্তমা প্রচন্ড ক্ষিপ্ত হয়ে হাতে তরবারি নিয়ে ধেয়ে আসছে আমাদের দিকে। তখনই আমি হাতে তরবারিটা নিয়ে মাটির দিকে রীতিমতো আঘাত করতে লাগলাম, আর তার সাথে সাথেই পিশাচ ছিটকে গেল। তখনই পকেট থেকে সেই তাবিজটা বের করে হাতে বেঁধে নিলাম এবং ছুটে গেলাম আদা রক্তমার দিকে আক্রমণ করতে। চারিপাশে আদা রক্তমার সৈন্যদল, তবে আমাদের অস্ত্রের কাছে তা কিছুই যেন না, সেখানে দাঁড়িয়ে যুদ্ধ দেখছে। এক পাশ থেকে তোমার আঘাত, আরেক পাশ থেকে আমার আঘাতে আদার রক্তমা কাবু হয়ে গেল। আমার অস্ত্র দিয়ে আদার রক্তমা কাবু করা গেলেও তাকে মেরে ফেলা সম্ভব হবে না। তখনই তুবা আর তরবারিটা এক রূপে আদার রক্তমার শরীরের দিকে মাথা আলাদা করে ফেলল এবং সাথে সাথে সেই পিশাচ সৈন্যদলগুলো নিমিষেই যেন উদা হয়ে গেল। তখনই শরীরে একটা ধাক্কা লাগলো। চোখ খুলে দেখি আমি আমার খাটিয়ার উপরে শুয়ে আছি। সবাই আমার দিকে তাকিয়ে বিজয়ের হাসি দিচ্ছে। আসলে আমার শরীরে সেখানে কিছুই হয়নি, আমার আত্মা উপস্থিত ছিল সেখানে। শরীরটা বেশ দুর্বল লাগছে। কোন রকম ভর দিয়ে উঠে বসলাম। তখনই রানী সায়রা এক গ্লাসে পানি নিয়ে সে আমাকে খেতে বললো। গ্লাসের পানিটা খেতে আমি নিজের মধ্যেই শক্তি ফিরে পেলাম, নিজেকে মোটেই যেন দুর্বল মনে হচ্ছিল না। তখন রানী বলল, এটা তো পুকুরের পানি, তুমি সেই জঙ্গলের মধ্যে পান করেছিলে, ওটা হচ্ছে আমাদের বিশেষ পুকুর। তোমার বাবা মাও তার রাজ্যে ফিরে পেল। তখন রাজা আমাকে বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে তার সেনাপতিকে আমার গ্রামে পৌঁছে দেওয়ার নির্দেশ দিলেন এবং বললেন, তুমি চাইলে আমাদের জিনদের সাথে তোমাদের সেই জমিতে চাষ করে দেব। আমি তখন বললাম, আরে না না, তার কোনো প্রয়োজন হবে না, এতে আরো লোকজনের চোখে পড়ে যাবে, তাই আরো সমস্যা হতে পারে। তখনই সেখানে তুবা উপস্থিত হয়ে গেল, আমার পাশে এসে বসে এবং আমার কাঁধে হাত রেখে কেঁদে দিয়ে বলল, তোমার এই উপকার সারা জীবনও ভুলবো না। জিন রাজ্যের নিয়ম অনুযায়ী তুমি সব সময় আমাকে দেখতে পাবে না, প্রতি বছর একবার হলেও তোমার সাথে দেখা করব আমি। তুমি ভালো থেকো। মনের ইচ্ছা না থাকলেও প্রিয় বন্ধুটাকে অশ্রু চোখে বিদায় জানিয়ে আমি আমার স্বাভাবিক জীবনে ফিরে আসি। এই ছিল ঘটনা জেফরি ভাই। ঘটনাটি ভালো লাগবে বা গল্পটি ভালো লাগবে শেয়ার করতে পারেন আপনার প্রেতে। আমি আব্দুল্লাহ, প্রেত দীর্ঘজীবী হোক। Wow, what amazing story! Wow, আমি জাস্ট অস্থির হয়ে গেছি, এত সুন্দর হইতে পারে একটা স্টোরি। দ্যাট ইজ রিমার্কেবল স্টোরি। ও ম্যান, আব্দুল্লাহ ভাই আর মোর্শেদ ভাইয়ের কালেকশন মানেই দারুণ কিছু। আমি আপনাদের বারবার বলেছি, এরা দুইজন হচ্ছে সোনার খনি বলা যেতে পারে। যা যা গল্প দেয় বাইরে ভাই, মাথা নষ্ট করে দেয়। জোস একটা স্টোরি ছিল, জোস। এক কথা যেন আমি চোখের সামনে সবকিছু দেখতে পাচ্ছিলাম, এত সুন্দর ভাই। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো, আমার আসলে ভাষা নাই, বাট আমি আসলে খুবই আবেগলুব্ধ। এত সুন্দর সুন্দর স্টোরি আমার কাছে, কিন্তু লট অফ স্টোরি এখন চলে এসেছে অলরেডি। অনেক স্টোরি আমাদেরকে আব্দুল্লাহ ভাই পাঠিয়েছেন, মোর্শেদ ভাই পাঠিয়েছেন, আরো অনেকে পাঠিয়েছেন। ধীরে ধীরে অনেক এঙ্গেজমেন্ট হচ্ছে, আলহামদুলিল্লাহ। এবং প্রতিদিন আমি চেষ্টা করবো আপনাদেরকে দারুণ দারুণ সব ঘটনা উপহার দিতে। আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে, বিশ্বাস করুন। এবং আশা করছি আপনাদের অসম্ভব রকমের ভালো একটা অনুভূতি আমি ইনশাআল্লাহ খুব সুন দিতে পারবো। বিকজ অনেক দিন পর, অনেক দিনের চেষ্টায় আসলে যেটাকে বলে আমরা
একটা কমরেড পেয়েছি, কমরেড বলতে আমি একজন ভালো এডিটর পেয়েছি যে আমার প্রেতের যে এডিটিংটা সে করতে পারবে, মানে এডিটিং বলতে হচ্ছে আমি যেটা বলছি যে আমাদের রেকর্ডের পরে কিছু টুকটাক ফামলিং হয় রেকর্ডের সময়, সেগুলো এডিট করার একজন মানুষ পেয়েছি এবং আশা করছি এরপর থেকে প্রেত নিয়ে আর কোনো সমস্যা হবে না। প্রতিদিনই আপনারা প্রেত শুনতে পারবেন, সপ্তাহে 7 দিন ইনশাল্লাহ। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি এখনকার মতো বিদায় নিব, আজকের মতো বিদায় না, আমি ভুলে যাচ্ছি, আজকে কিন্তু কমেন্ট পড়ার কথা, রাইট? সো আমি কিন্তু আজকে কমেন্ট পড়বো এবং কমেন্টগুলো হচ্ছে 80তম এপিসোডের যত কমেন্ট এসেছে আমি একটা একটা করে সেগুলো পড়বো। আশা করছি এরপরে আমরা আজকে বিদায় নেব, বিকজ অনেক দিন পর একটা দারুণ ঘটনা বা দারুণ গল্প কিন্তু আজকে পড়লাম, এত ভালো লাগলো বিশ্বাস করুন, মন জুড়িয়ে গেছে এবং আমি বিশ্বাস করি যে আপনাদের কাছে আমার থেকেও বেশি ভালো লেগেছে। দারুণ রকম এনজয় করেছেন আপনারা এবং আপনারা যদি এনজয় করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনারা কিন্তু অনেক কমেন্ট করেছেন, আমি দেখেছি দারুণ দারুণ সব কমেন্ট এসেছে এবং আমি বিশ্বাস করি যে আপনারা সবাই অনেক বেশি ভালোবাসেন এবং প্রেতকে ভালোবাসলে আরো বেশি বেশি করে কমেন্ট, লাইক এবং সাবস্ক্রাইব করে দিলে হবে এবং দারুণ দারুণ সব ঘটনা কিন্তু উপভোগ করতেই পারেন তাহলে। সো দিস দ্য ফ্যাক্ট। আমি আর দেরি করবো না, আমি এখন যেটা করবো সেটা হচ্ছে সরাসরি কমেন্টে চলে যাবো। আশা করছি কমেন্ট সেকশনে অনেকগুলো কমেন্ট জমা হয়ে পড়েছে এবং আমি সেগুলো পড়েই আজকের মতো বিদায় নেবো। চলে যাই কমেন্ট সেকশনে। সো আমি এখন যেটা করবো সেটা হচ্ছে 80তম এপিসোডে যতগুলো কমেন্ট এসেছিল সেগুলো আমি একটা রিড আউট করবো এবং রিপ্লাই দেবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। সো প্রথমে আমাদেরকে সজীব হোসেন ভাই লিখেছিলেন, চলে আসছি ভাই, থ্যাংক ইউ সো মাচ ভাই চলে আসার জন্য। এছাড়া আমাদেরকে রাহাত হোসেন লিখেছেন, ভাই আপনার কারণে আপনার ভিডিও কমেন্ট করা বন্ধ করেছি। আপনাকে কতদিন বলেছি যে আপনার জীবনের ঘটনাগুলো বলেন, কিন্তু আপনি তো বলেন না। হ্যাঁ, আমি তো বলেছি আমার জীবনের ঘটনা আমি অবশ্যই শেয়ার করেছি, কি যে বলেন না, অবশ্যই শেয়ার করেছি। এছাড়া আমাদেরকে সজীব হোসেন ভাই লিখেছে যে ভাই আরমান ভাইকে অনেক মিস করছি। আমিও আরমান ভাইকে অনেক মিস করছি। ভাইয়ের সাথে আসলে যোগাযোগ আমার এখন হয় না আগের মতো, বিকজ ভাই অথবা ব্যস্ত বা নিজের লাইফ নিয়ে অনেক বেশি ব্যস্ততায় আছে। সে ভুলেই গেছে যে ভৌতিক কথা বলে একটা চ্যানেল ছিল এবং প্রেত বলে একটা চ্যানেল আছে, সব হয়তো বা ভুলেই গেছে। এখন আমার কিছু আসলে বলার নেই, সে যদি নিজ থেকে আমাকে আর না নক করে আমি কিভাবে তাকে ডিস্টার্ব করি। সো দ্যাটস আমার ডিস্টার্ব করা হচ্ছে না। সো দিস দ্য ফ্যাক্ট। এছাড়া আমাদেরকে TLW হৃদয় লিখেছেন, ভাই চলে আসলাম প্রেত শুনতে, থ্যাংক ইউ সো মাচ ভাই। এছাড়া আমাদেরকে রাসেল খান লিখেছেন, ভাই সাথে আছি, চলে আসছি, নেম বানিয়েছি, থ্যাংক ইউ সো মাচ ভাই। এছাড়া আমাদেরকে তারিকুল ভাই লিখেছেন, ওয়েটিং, থ্যাংক ইউ সো মাচ তরিকুল ভাই। আশা করছি তরিকুল ভাই আপনিও আমাকে চিনেছেন, থ্যাংক ইউ সো মাচ। এছাড়া আমাদেরকে MD সাকিব ভাই লিখেছেন, কমেন্ট করেছেন। এছাড়া আমাদেরকে আরেকজন কমেন্ট করেছেন, ব্ল্যাক হার্টস দিয়েছেন এবং আমাদেরকে শেখ সাইম লিখেছেন, কমেন্ট করেছেন। এছাড়া আমাদেরকে MD রবি কমেন্ট করেছেন, ভাই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সেই, থ্যাংক ইউ সো মাচ ভাই। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আসলে সবাই আগে শুনেছেন এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে শুনতে কিন্তু অনেক ভালো লাগে। আমি চেষ্টা করি যে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমারও আনা যায় কিনা। সো এটা আসলে কপিরাইটেড ফ্রি ভার্সন করে আমি আর কি জানাচ্ছি, এই জন্য আর কি আমি মাঝে মাঝে আর কি জানাবো, দ্যাটস ইট। এছাড়া আমাদেরকে আরেকজন MD রবি আরও কমেন্ট করেছেন, চলে আসলাম প্রেত শুনতে, থ্যাংক ইউ সো মাচ ভাই। এছাড়া আমাদেরকে MD আলিম হোসেন লিখেছেন, ওয়াও, থ্যাংক ইউ সো মাচ ভাই। এছাড়া আমাকে আরও কমেন্ট করেছেন, লাভ ইউ ভাই, লাভ ইউ টু। এছাড়া আমাদেরকে আরেকজন কমেন্ট করেছেন, ওয়াও ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। এছাড়া আমাদেরকে তারিকুল ভাই লিখেছেন, অনেক সুন্দর ভাই। অ্যান্ড আমাদেরকে কিন্তু আরো কমেন্ট করেছে যে তরিকুল ভাই কিন্তু আমাদের সাথে আছেন অলরেডি এবং তরিকুল ভাই কিন্তু আমার সাথে সবসময় কাজ করছেন এবং আমরা ধীরে ধীরে তরিকুল ভাইয়ের মাধ্যমে আসলে অনেকগুলো কাজ আমরা করতে পারছি এবং একই সাথে বলছে যে আমার যে কমরেড তার নাম তরিকুল ভাই এবং তরিকুল ভাই কিন্তু আমার প্রতিটা মানে অডিও এডিটের অনেক বড় একটা কাজ করে দিচ্ছেন তিনি। আলহামদুলিল্লাহ, তাকে পেয়ে আমি খুব গর্বিত। থ্যাংক ইউ সো মাচ ভাই। এছাড়া আমাদেরকে শেখ সাইম ভাই লিখেছেন, আজ প্রথমবার কমেন্ট করলাম, আশা করি কাহিনীটা খুব ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ, আশা করছি ভালো লেগেছে। এছাড়া আমাদেরকে মিরাজ ভাই বলছেন অসাধারণ হয়েছে ভাই, থ্যাংক ইউ সো মাচ। এছাড়া আমাদেরকে আরেকজন লিখেছেন অসাধারণ স্টোরি ভাই, থ্যাংক ইউ সো মাচ। এছাড়া আমাকে এছাড়া হায়দার লিখেছেন, আসসালামু আলাইকুম প্রিয় জেফি ভাই। জেফি ভাই মানে ভয়ঙ্কর কিছু, অদ্ভুত কিছু, রোমাঞ্চকর কিছু। আব্দুল্লাহ ভাইয়ের আর প্রেতের একটি আলাদা একটা প্রাণ। এক্স্যাক্টলি, আব্দুল্লাহ ভাই মানে দারুণ কিছু। আব্দুল্লাহ ভাই আছে বলি অসাধারণ সব ঘটনা আমরা পাচ্ছি অলওয়েজ। এছাড়া আমাদেরকে আব্দুল্লাহ ভাই লিখেছেন, ধন্য ভাই আমার গল্পটা এত সুন্দর করে তুলে ধরার জন্য, থ্যাংক ইউ সো মাচ ভাই। MT মামুন ভাই লিখেছেন, সত্যি চমৎকার ছিল পুরো এপিসোডটাই, ফার্স্ট কাকতারুয়াটা জো ছিল, থ্যাংক ইউ সো মাচ। এছাড়া আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আজকের এপিসোড, বিকজ
বিকজ আজকের এপিসোডে কিন্তু দারুণ বিকজ আজকে কিন্তু এপিসোডটা দারুণ হয়েছে, বিকজ আজকে কিন্তু আমরা কাকতারুয়ার এপিসোডে মানে কাকতারুয়ার স্টোরিটা পুরোপুরি শুনে ফেললাম এবং আশা করছি আপনাদের ভালো লাগা একটা সৃষ্টি হয়েছে। সো আশা করছি আপনাদের ভালো লাগলেই আসলে কষ্টটা সার্থক হবে এবং আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের ভালো লাগা এবং সমস্ত চিন্তা ভাবনা অবশ্যই তুলে ধরবেন, আর তাহলেই বোধহয় দারুণ কিছু আমি উপহার দিতে পারবো আপনাদেরকে। আর দেরি করবো না, এখনকার মতো বিদায় নিব। ইনশাল্লাহ আগামীকাল ফিরে আসবো নতুন কিছু ঘটনা নিয়ে। দারুণ আরো কিছু ঘটনা পাঠিয়েছেন আমাদেরকে আব্দুল্লাহ ভাই এবং ধীরে ধীরে প্রত্যেকটা ঘটনা ইনশাল্লাহ আপনাদের কাছে তুলে ধরতে পারবো। সো এখনকার মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে। আর দেরি করবেন না, সরাসরি প্রবেশ করুন, আপনারা এই মুহূর্তে প্রবেশ করুন। কোথায় বলুন তো? এই মুহূর্তে প্রবেশ করবেন ভৌতিক কথায়। চলে যান, শো অলরেডি শুরু হয়ে গেছে। ব্ল্যাক ম্যাজিক শুনে আসুন।